বিধবা মেয়েকে বিয়ে করলাম। মায়ের জোরাজুরিতে বিয়ে করতে হলো এক বিধবা মহিলাকে। মহিলা বললে ভুল হবে, মেয়ে বলা চলে বটে। বয়স বেশি না, আমার চেয়ে এই 1-2 বছরের ছোট হবে। তবে তার বাচ্চা মেয়ে আছে একটা। আমার একদম ইচ্ছা ছিল না বিয়েতে। যে এরকম পূর্ব বিবাহিত মেয়েকে বিয়ে করে আমার জীবন নষ্ট করার মানে নেই। কিন্তু মায়ের বান্ধবীর মেয়ে হওয়ায় জোর করে বিয়ের পিঁড়িতে বসতে হলো। আজ আমার বাসর রাত। মনে এক প্রকার ঘৃণা নিয়ে বাসর ঘরে ঢুকলাম। সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে বিছানায়। একটি লাল শাড়ি পরিহিত মেয়ে মাথা নিচু করে বসে আছে। মেয়ে দেখতে মাশাল্লাহ খুব সুন্দরী, কিন্তু আমার প্রবলেম তার মেয়ে নিয়ে। আমি ভিতরে গিয়ে মাথার পাগড়ি ছুঁড়ে মারলাম বিছানায়। চমকে উঠল মেয়েটা। দেখুন, আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। শুধু বিয়ে করেছি এই পর্যন্তই। আপনাকে আমি কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আর আপনার মেয়েকেও আমার কাছ থেকে দূরে রাখবেন। স্ত্রীর অধিকার আমার উপর ফলাবেন না প্লিজ। ধারাম করে সজোরে দরজা লাগিয়ে বেরিয়ে চলে এলাম ঘর থেকে। মেয়েটা ফোপাতে ফোপাতে কাঁদতে লাগলো। আমি ছাদে গিয়ে দাঁড়ালাম। আকাশে এত মধুর রূপোর থালার মতো চকচকে চাঁদ থাকা সত্ত্বেও আমার সেটা ভালো লাগছে না। আমার জীবনটাই যে বরবাদ হয়ে গেল। শেষে কি না এক বিধবার সাথেই বিয়ে করতে হলো। মায়ের উপর খুব রাগ হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে মন ফুরফুরে করে আরেক রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন থেকে আমি ইগনোর করতে লাগলাম তাদের। মেয়েটা মাথা নিচু করে কাজের লোকের মতো বাড়ির সব কাজ করে, কিন্তু আমি সারাদিন বাইরে বাইরে থাকি। তার 1 বছরের মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আর মুখে অস্পষ্ট কিছু উচ্চারণ করতে করতে সারা বাড়ি ঘুরে বেড়ায়। বাড়িতে শুধু আমরা 3 জনেই থাকি। সারাদিন কাজ শেষে যখন বাড়ি ফিরি তখন দেখি বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আমার সামনে আসে। আমার দিকে তার মায়াবী চোখ দিয়ে তাকায়। বিরক্ত লাগে আমার। তাকে দেখলে আমি পাশ কাটিয়ে নিজের রুমে চলে যাই। ওর মা চুপচাপ আমায় খাবার দিয়ে যায়। একটা বারও মাথা উঁচু করে তাকায় না। আমিও কিছু বলি না, চুপচাপ খেয়ে নিই আর নিজের কাজ নিজেই করে যাই। ওরা আলাদা রুমে ঘুমায় আর আমি আলাদা রুমে ঘুমাই। একদিন বাড়ি ফিরে এসে নিজের রুমে গিয়ে দেখি লণ্ডভণ্ড হয়ে আছে। নিশ্চয়ই ওই বাচ্চা মেয়েটা করেছে এরকম। আমি ছুটে গেলাম। আমার মাথায় রক্ত উঠে গেল। আমি রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার দিয়ে উঠলাম, আয়েশা! আমার বিধবা বউটা দৌড়াতে দৌড়াতে আসলো রুমে। মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো, জি জি, কি হয়েছে? এটা কি হাল হয়েছে আমার রুমের? কে করেছে এমন? নিশ্চয়ই আপনার মেয়েটা। কতবার বলবো ওকে আমার থেকে দূরে রাখবেন? একটা কথা একবার বললে কানে যায় না? আয়শা কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে গেল। এই এই কি করছেন? প্লিজ প্লিজ ওকে ক্ষমা করে দিন। অনেক বড় ভুল হয়ে গেছে, আর কোনো দিন হবে না প্লিজ। আয়শার অশ্রুজল টপ টপ করে আমার পায়ে পড়ছে। যত সব আদিক্ষেতা। আমি ঘর থেকে বেরিয়ে চলে গেলাম বাইরে। আবার ফিরে এলাম গভীর রাতের দিকে। আমি সোজা চলে গেলাম আমার ঘরে। রুমে ঢুকতেই আমি চমকে গেলাম। খুব সুন্দর করে পরিপাটিভাবে গোছানো ঘর, এমনকি আগের চেয়েও সুন্দরভাবে। সেটা দেখে আমার মনটা একটু ভালো হলো। ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম বিছানায়। লাইট ফ্যান অফ করে শুয়ে পড়লাম। খুব ঠান্ডা পড়েছে। পিনপতন নীরবতার মাঝে হঠাৎ আমার কানে ভেসে আসলো করুণ সুরে ফোফানির আওয়াজ। বুঝতে পারলাম আয়শা পাশের রুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি তোয়াক্কা না করে শুয়ে পড়লাম। চোখ খুলতেই হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একটা অন্ধকার আচ্ছন্ন বদ্ধ ঘরে। কিছুই দেখতে পারছি না। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। হঠাৎ আলোকিত হয়ে গেল ঘরটা। আমার সামনে আমি আবিষ্কার করলাম একটা বিরাট আয়না। আয়নাতে প্রতিফলিত হচ্ছে একটা ছোট্ট বাচ্চার ছবি। এ কি? এ তো আমি। এটা তো আমার ছোটবেলার ছবি। আমি হঠাৎ এত ছোট কি করে হয়ে গেলাম? চরম রকমের ভয় পেয়ে গেলাম আমি। কাঁদতে লাগলাম চিৎকার করে। হাত পা ছুটছে, কিন্তু উঠে দৌড়াতে পারছি না। কাঁদছি আর অস্পষ্ট কিছু উচ্চারণ করছি, কিন্তু কোনো কথা বলতে পারছি না। হঠাৎ কাদার আদল বদলে গেল। নিজেকে আবিষ্কার করলাম সেই ঘরে, যে ঘরে একসময় আমি, মা আর বাবা থাকতাম। আমি বিছানায় শুয়ে হাত পা ছুঁড়ে কাঁদছি, কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎ দৌড়ে ঘরে প্রবেশ করলো বাবা মা।
তাদেরকে দেখে আমি চমকে গেলাম। মা আমাকে কোলে তুলে নিল, মা আমাকে দোলাচ্ছে আর বাবা আমাকে হাসানোর চেষ্টা করছে। বাবা আজগবি কাণ্ড দেখে আমি হাসতে লাগলাম। বাবা আমাকে দেখে প্রচণ্ড রকমের খুশি। আমার বলতে ইচ্ছা করলো, বাবা বাবা তুমি এসেছো, কতদিন তোমার জন্য অপেক্ষা করেছি আমি। তুমি বলে আকাশের তারা হয়ে গিয়েছিলে, কিন্তু কই, এই তো আমার সাথে তুমি। আর ছেড়ে যেও না আমায় প্লিজ। টপ করে এক ফোঁটা পানি আমার চোখ বেয়ে পড়ল। হঠাৎ সব কিছু আবার বদলে গেল। আমি আবার চলে আসলাম সেই অন্ধকার স্থানে। এ কি হচ্ছে আমার সাথে? আমি জোরে জোরে কাঁদতে লাগলাম। আবার মনে মনে বাবাকে ডাকতে লাগলাম। মুখ দিয়ে কথা বলতে পারছিলাম না যে। অন্ধকারের মাঝে আলোর রেশ ছিটিয়ে হঠাৎ এক মানব অবয় ফুটে উঠল। দেখলাম বাবা দাঁড়িয়ে আছে, একটা মুচকি হাসি মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি হাত বাড়িয়ে বাবাকে ছোঁয়ার চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ। ছোটবেলায় এক অজানা ঝড়ে বাবাকে হারিয়ে ফেলেছিলাম, এরপর আর চোখের দেখা হয়নি। আজ তাকে দেখে কতটা তৃপ্তি হচ্ছে বলে বোঝানো অসম্ভব। আমি হামাগুড়ি দিয়ে ছুটে চলেছি বাবার দিকে, কিন্তু ততটাই দূরে সরে যাচ্ছে তার অবয়ব। চুপ হয়ে গেছি আমি। বাবার একবার ছোঁয়া পাওয়ার জন্য আমি কাতর, কিন্তু তা কিছুতেই সম্ভবপর হচ্ছে না। হঠাৎ আলোর তীব্রতা কমতে লাগলো। বাবা আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো দূরে। আমি হাত বাড়িয়ে আছি। বাবা বলে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে। আবার অন্ধকার পরিবেশকে গ্রাস করে নিল। কালো অন্ধকারের মাঝে ছোট্ট আমি বুক ভরা হাহাকার নিয়ে বসে আছি। চোখেও যে এখন দেখি পর হয়ে গেল, পানিও ঝরছে না। এক এক করে বাবার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে, কিন্তু যখন মনে পড়ছে তখন হৃদয়টা চূর্ণ বিচীর্ণ হয়ে যাচ্ছে। সব দুঃখ কষ্ট ভিতরেই জমে জমে পাহাড় তৈরি করছে, কিন্তু এক ফোঁটাও কষ্ট বের হতে পারছে না। লাফিয়ে উঠলাম। আমি ঘেমে গেছি একেবারে। চারপাশে তাকিয়ে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম। দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লাম আমি। এতক্ষণ তো আমি স্বপ্ন দেখছিলাম। নিজের বালিশের দিকে তাকালাম, ভিজে নাজেহাল হয়ে গেছে। তখনই আমি শুনতে পেলাম কোনো বাচ্চার আপ 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 আওয়াজ। আমি নিচের দিকে তাকালাম, দেখি আয়েশার মেয়ে নিশি বসে বসে খেলছে আর উল্টাপাল্টা কিছু বলছে। আমি বিছানা ছেড়ে নিচে দাঁড়ালাম, হাঁটু ভাঁজ করে ওর সামনে বসলাম। নিশির সামনে ও হা করে তাকিয়ে আছে আমার দিকে। এতদিনে ওর চেহারাও ভালো করে দেখিনি, আজ দেখে বুঝলাম খুব সুন্দর মেয়েটা। ওর চোখগুলো খুব মায়াবী। হঠাৎ আমার মনে পড়ল যে মেয়েটারও তো বাবা মারা গেছে। মেয়েটা যখন বুঝতে শিখবে তখন তার ভিতরেও আমার মতো হাহাকার কাজ করবে। আমি বুঝি বাবা না থাকার কষ্ট। একদিন এই বাচ্চা মেয়েটাকেও তো বুঝতে হবে। ভাবতে ভাবতেই নিজের অজান্তে দুফোঁটা জল গড়িয়ে নেমে পড়ল চোখ দিয়ে। হঠাৎ নিশি তার হাত বাড়িয়ে আমার মুখের উপর রাখল। তার স্পর্শে আমি ভ্রম থেকে বাস্তবে ফিরে এলাম। নিশি তার ছোট্ট আর কোমল হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল আর মুখ দিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, বাবা। আমি অবাক হয়ে চেয়ে রইলাম ওর দিকে। এ কি আমি করছিলাম এতদিন? এমন একটা ফুটফুটে পরীর মতো বাচ্চা মেয়েকে আমি দূরে দূরে রাখছিলাম। ও তো আমার ওই মেয়ে। এমন একটা মেয়ে পেয়েছি, এটা তো আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। কয়েকজন এমন মেয়ে পায়। আমার চোখ দিয়ে অঝরে খুশির জোয়ার বইতে লাগলো। কোলে তুলে নিলাম নিশিকে, কপালে একটা চুমু দিয়ে বললাম, সরি মা, সরি। তোকে এতদিন খুব কষ্ট দিয়েছি, আর দেব না। তুই আমার মেয়ে, তুই আমার ওই মেয়ে। আরেকবার বাবা বল। মেয়েটা আবার অস্পষ্ট শব্দে উচ্চারণ করলো, বাবা। আমার প্রাণটা জুড়িয়ে গেল। আনন্দের জোয়ার বইতে শুরু করলো আমার মনে। এই বোধহয় বাবা হওয়ার আনন্দ। নিজেকে পৃথিবীর অন্যতম ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে। এমন সময় হঠাৎ শুনতে পেলাম আয়েশার ডাক, নিশি নিশি। নিশিকে খুঁজছে সে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে আমার রুমের সামনে চলে এলো। নিশিকে আমার কোলে দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে গেল সে। দৌড়ে এসে ছো মেরে নিয়ে গেল নিশিকে আমার কোল থেকে। মাথা নিচু করে জিভ ভিজে গলায় বলতে লাগলো, দয়া করে ক্ষমা করে দিন, আর কখনো ওকে আসতে দেব না, ওকে ক্ষমা করে দিন। কথাটা বলে আঁচলে মুখ লুকিয়ে নিশিকে নিয়ে দৌড়ে চলে গেল। আয়েশা যাওয়ার আগে ওর চোখে আমি জল দেখতে পেয়েছিলাম।
হয়তো সে ভেবেছে আমি নিশিকে বকা বা মারার জন্য কোলে তুলে নিয়েছি। নিজের উপর চরম ঘৃণা হতে শুরু করলো। এতদিন কি করছিলাম আমি? আমি তো নিকৃষ্ট কি করে হলাম? আয়শা তো আমার স্ত্রী, ওকে নিজের থেকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি। মেয়েটার কি দোষ? ও তো এখনো বাচ্চা মেয়ে। বিয়ের 2-3 বছর পর ওই তার স্বামী মারা গেল। মেয়েটা স্বামী সুখ ঠিকভাবে পায়নি। মায়ের কাছে শুনেছিলাম তার স্বামী নাকি বেশ একটা ভালো ছিল না, শুধু তার দেহই চাইতো, মনের দিক বিবেচনা করতো না। আমিও তার মতো পশু হয়ে গেলাম? না, আয়শা আমার স্ত্রী, ওকে ওর প্রাপ্য ভালোবাসা আমি দেব। ও আমার অর্ধাঙ্গিনী। মেয়েটা খুব সহজ সরল। আমার না করার পর একবারও তাকায়নি আমার দিকে। আমাকে খুব ভয় পায়। আর আমি আমার ভুলে এতদিন বুঝতে পারলাম। আমি ছুটে গেলাম আয়শার রুমের দিকে। বাইরে থেকে কাদার আওয়াজ আসছে। কতটুকু কষ্টই না তাকে দিয়েছি আমি। আমার নিজেরই কষ্ট হচ্ছে এখন। আমি আস্তে করে দরজা খুললাম। দরজা খুলে দেখলাম রুমের এক কোণে আয়শা নিশিকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি পা টিপে টিপে এগিয়ে যাই তার সামনে। পেছন থেকে দড়িয়ে ধরি ওকে। ও প্রথমে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ঘুরে যখন আমায় দেখে তখন ভয়ের চেয়ে অবাক বেশি হয়। আ আ আপনি? হ্যাঁ আমি। আমাকে প্লিজ মাফ করে দিও আয়শা। কি বলছেন আপনি এসব? আপনি কি করেছেন? আমাকে তুমি প্লিজ ক্ষমা করো। এতদিন তোমাদের সাথে খুব অন্যায় করেছি। আমার চোখে পানি দেখে হতভম্ব হয়ে যায় আয়শা। আমার কি কোনো বড় ভুল হয়ে গেছে যে এভাবে বলছেন? আমাকে মারার জন্য এভাবে ধরেছেন? ভুল হয়ে গেলে আমাকে মেরে সব ভুলতে পারেন। আমি হেসে দিলাম। ধুর পাগলি, কেউ কাউকে মারার জন্য কি জড়িয়ে ধরে? তাহলে কেন ধরেছেন? নিজের স্ত্রীকে জড়িয়ে ধরার অধিকার নেই আমার? আমি কি আমার স্ত্রীকে ভালোবাসতে পারি না? মুচকি হাসি দিয়ে বললাম আমি। এবার ভূত দেখার মতো চমকে উঠল আয়শা। আয়শা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাদের আমি খুব কষ্ট দিয়েছি এতদিন, কিন্তু আর না। তুমি আমার স্ত্রী আর আমার অর্ধাঙ্গিনী। আর নিশি আমার মেয়ে, আমার সব। কেঁদে দিল আয়শা। এতটা বোধহয় কোনোদিন আশা করেনি সে। আমি আমি স্বপ্ন দেখছি বলুন না প্লিজ। আরে না, এটা বাস্তব। আর আমি তোমাকে জড়িয়ে ধরেছি, এটাও বাস্তব। আমি আমি এতটা ভাগ্যবতী? আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আমি আয়শার কপালে চুলগুলো সরিয়ে একটা আলতো করে চুমু দিলাম। আর হ্যাঁ, আর আপনি না কিন্তু। এবার থেকে তুমি করে বলবে। খুশিতে কেঁদে দিল আয়শা। ও আমাকে জাপটে ধরল। জানো, এই দিনের জন্য কত অপেক্ষা করেছি আমি। তোমায় অনেক ধন্যবাদ। এটা তোমার প্রাপ্য আয়শা। আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি আয়শাকে জড়িয়ে ধরে গল্প করছি। রাতের বেলা আমরা একই রুমে শুয়েছিলাম। আয়শার এখনও সবটা বিশ্বাস হচ্ছে না। আমার বুকের উপর মাথা দিয়ে আয়শা উপরের দিকে তাকিয়ে আছে। আমিও তাকে জড়িয়ে ধরে আছি। আয়শা শোনো, বলো, চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না। কেন? আয়শা আমার মুখের দিকে ফিরে তাকালো। আমি চাই না আমাদের মেয়ে জানুক যে আমি তার দ্বিতীয় বাবা। ও যদি কোনো দিন জানতে পারে তবে সে হতাশায় ভুগতে পারে, নিজেকে অন্যদের থেকে আলাদা দুর্ভাগ্যবান মনে করতে পারে, আমার কাছে আসতে অপ্রস্তুত বোধ করতে পারে, সে কষ্ট পেতে পারে। আমি চাই না সেটা হোক, কিন্তু এ সমাজে থাকলে কোনো না কোনোভাবে সে জেনেই যাবে সত্যটা। তাই চলো আমরা দূরে কোথাও নতুন করে আমাদের জীবন শুরু করি। অন্তত আমাদের মেয়ের খাতিরে সব কিছু শুরু থেকে শুরু করব আমরা। ঠিক করলাম আমরা এখান থেকে দূরে চলে যাব। সেদিন আয়শা আর নিশিকে বুকে করে আমি ঘুমিয়ে পড়ি। অনেক শান্তি লেগেছিল সেই দিন। এরপর আমরা কাউকে না জানিয়ে হঠাৎ করে চলে যাই। একটা বাচ্চা ছেড়ে যাই সবার জন্য, যেখানে আমাদের না খোঁজার জন্য অনুরোধ করেছিলাম। আমাদের ইচ্ছায় হারিয়ে যাওয়া দেখে আর কেউ খোঁজার চেষ্টা করেনি। পৃথিবীর অন্য এক কোণায় আমাদের জীবন গড়তে লাগলাম আমরা। 10 বছর পর আমি স্বপ্ন দেখছি সেই মুহূর্তটা যখন আমি নিশিকে প্রথম কোলে তুলে নিয়েছিলাম। যেদিন ও প্রথম আমাকে বাবা ডেকেছিল, আমার চোখের জল মুছে দিয়েছিল। পুরনো স্মৃতি স্বপ্ন দেখে খুশির জল আবারও আমার চোখের কোণা দিয়ে বেয়ে পড়তে লাগলো। হঠাৎ কারোর কোমল স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। দেখলাম নিশি আমার চোখের জল মুছে দিচ্ছে। বলতে লাগলো, বাবা,
কাঁদছো কেন? না মা, এমনি। বুকে আয় মা। নিশিকে বুকে টেনে নিলাম। আমার পাশে আয়শা শুয়েছিল, ওকেও টেনে নিলাম। আমি খুব ভাগ্যবান রে মা। কিভাবে বাবা? তুই বুঝবি না। আমি সত্যিই খুব ভাগ্যবান, একজন ভাগ্যবান পিতা। খুশির জল চোখে ভাসিয়ে অদূর স্বপ্নের রাজ্যে পাড়ি জমালাম। তবে আজ আমি একা নই, আমার সাথে আছে আমার দুই পরী, দুইটা জগৎ। ভাগ্যবান পিতা। সমাপ্ত।